আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব সংবাদপত্রের পাতা থেকে। অর্থাৎ কোটা আন্দোলন যখন চরম পর্যায়ে রূপ নেয় এবং বিশেষ করে আপনার ১৯, ১৮ এবং ১৯ জুলাই, ১৭, ১৮ এবং ১৯ জুলাই এই ৩ দিনে আপনার কোটা আন্দোলন নিয়ে উল্লেখযোগ্য কি ঘটেছে এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। বিশেষ করে আমরা আজকের আলোচনায় আলোচনা করব সেটা হচ্ছে যে ১৮ই জুলাই, এটা হচ্ছে কোটা আন্দোলনের খুব চরম উত্তেজনাকর একটি দিন এবং ১৭ জুলাই অবশ্য উত্তেজনাকর একটি পরিস্থিতি ছিল, কিন্তু ১৮ই জুলাই শুধুমাত্র এই কোটা আন্দোলনের জন্য বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি ছাত্র, স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটির ছাত্র, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি ছাত্র গুলিবিদ্ধ হয়ে পুলিশের গুলিতে নির্মমভাবে তারা নিহত হয়। তো এই বিষয়গুলি আসলে আপনার সংবাদপত্রের পাতায় কিভাবে এসেছে এবং কিভাবে তারা নিহত হয়েছে, সারা বাংলাদেশের পরিস্থিতি কি ছিল, এই বিষয়টি নিয়ে আমরা কথাবার্তা বলবো। কারণ ১৮ই জুলাই ছিল বৃহস্পতিবার এবং ১৮ জুলাই সন্ধ্যার পর থেকে সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সোশ্যাল মিডিয়া থেকে হোক, গণমাধ্যম থেকে হোক, সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। কারণ সরকার থেকে আপনার ইন্টারনেট সংযোগ পরিপূর্ণভাবে বিচ্ছিন্ন করা হয়। সেটা মোবাইল নেটওয়ার্ক হোক অথবা সাবমেরিন কেবলের যেই কানেকশন, ওয়াইফাই কানেকশন, সব কিছু থেকে সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে, প্রায় 13.5 কোটি মোবাইল ফোন ইউজার অথবা সোশ্যাল মিডিয়া ইউজার অথবা হলো আপনার যারা অনলাইনে সংবাদপত্র পড়ে অথবা সোশ্যাল মিডিয়ায় কানেক্টেড থাকে, প্রত্যেকটা মানুষকে কিন্তু বিচ্ছিন্ন করা হয় এবং সরকারি উদ্যোগে এই কাজটি কিন্তু করা হয়। সো এই সময়ে আমরা মানুষ আসলে জানে না যে এই সময় আসলে কি ঘটেছে। এবং ১৯ জুলাই যখন সংবাদপত্র প্রকাশিত হয় তখন কিন্তু এই সংবাদপত্রর আসলে বিতরণ ব্যবস্থায় বড় ধরনের সমস্যা তৈরি হয়। আপনার যারা নিয়মিত সংবাদপত্র পড়ে এর মধ্যে অনেকে কিন্তু সংবাদপত্র কিনতেও পারেনি, পড়তেও পারেনি, কারণ মানে মানুষ মোটামুটি অনেকটাই ঘরবন্দি হয়ে যায় ১৯ জুলাই, ১৮ জুলাইয়ের পর ১৯ জুলাই যে পরিস্থিতি ছিল। এবং ২০ জুলাই কিন্তু পরবর্তীতে আপনার জরুরি অবস্থার ঘোষণা আসে এবং ২১ জুলাই জরুরি অবস্থার মধ্যে মানুষ কিন্তু অতিবাহিত করে। তো এই সময়টা আসলে সংবাদপত্রের পাতায় উল্লেখযোগ্য সংবাদগুলি নিয়ে আমরা আলোচনা করব, বিশ্লেষণ করব। আমার হাতে ১৯ জুলাইয়ের মোট ১২টি পত্রিকা আমার হাতে রয়েছে এবং আমি প্রত্যেকটি পত্রিকা থেকে আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে শেয়ার করব এবং পরবর্তীতে আমরা আসলে সুনির্দিষ্ট বিষয়গুলি নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করব এবং নিউজের ডেপথ নিয়ে আমরা অনেক বেশি কথাবার্তা বলবো। ১৯ জুলাই শুক্রবার প্রকাশিত প্রথম যে পত্রিকাটি আমার হাতে রয়েছে সেটা হলো আজকের পত্রিকা। এই পত্রিকাটি আমার হাতে রয়েছে। এই পত্রিকাটির হেডলাইন ছিল আন্দোলন সংঘর্ষে গুলি লাশ। অর্থাৎ এই কোটা সংস্কার আন্দোলনের সবচেয়ে বেশি মানুষ গুলিবিদ্ধ হয় মূলত ১৮ জুলাই এবং ১৯ জুলাইয়ের সংবাদপত্রে বিষয়গুলি প্রকাশিত হয়। তবুও সারা বাংলাদেশে যে পরিমাণ মানুষ গুলিবিদ্ধ হয়েছে, যে পরিমাণ মানুষ মৃত্যুবরণ করেছে, তার টোটাল বিষয়গুলি সংবাদপত্র অনেক ক্ষেত্রে কাভারেজ করতে পারেনি। সংবাদপত্রে যেই মৃত্যুর সংখ্যাটা বলা হচ্ছে কিন্তু মৃত্যু আরো অনেক বেশি। তবু আমরা সংবাদপত্রের পাতা থেকে যেহেতু আলোচনা করছি, আমরা এখানে দেখছি যে আন্দোলন সংঘর্ষ গুলি লাশ, কোটা সংস্কার আন্দোলনে ২৮ জন নিহত হয়েছে শুধুমাত্র ১৮ জুলাই, যেটা ১৯ জুলাই সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। ১৫০০ মানুষ আহত হয়েছে পুলিশ সহ, ৪৮ স্থানে সংঘর্ষ, ২৫ স্থানে আগুন। এটি ছিল সংবাদপত্রের হেডলাইন এবং এখানে আপনার সংঘর্ষের আপনার ছবিও এখানে প্রকাশিত হয়েছে, আমরা যদি দেখতে পারি সংঘর্ষের ছবি। এবং এখানে সরকারের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব ছিল কিন্তু ছাত্ররা সেই আলোচনাকে প্রত্যাখ্যান করেছে, যেহেতু ২৮ জন মানুষের জীবন দিতে হয়েছে, মানে সবচেয়ে বেশি ছাত্ররা কিন্তু জীবন দিতে হয়েছে কোটা সংস্কার আন্দোলনের জন্য, সেটা হচ্ছে ২৮ জুলাই। এবং আপনারা অবাক হবেন যে ১৮ জুলাইতে ২৮ জন ছাত্র যে নিহত হয়েছে, এখানে এই আজকের পত্রিকার সংবাদের ভাষ্য অনুযায়ী সেখানে বেশিরভাগ ছাত্র কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি, অর্থাৎ সরকারি কলেজ ইউনিভার্সিটির ছাত্ররাও কিন্তু মারা গেছে। কিন্তু ১৮ জুলাই প্রতিরোধ ব্যবস্থায় সবচেয়ে বেশি, ঢাকা শহরে সবচেয়ে বেশি অবদান রাখে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা এবং তারা সারা দিন
এই কোটা সংস্কার আন্দোলনের জন্য আন্দোলনের মাঠে ছিল, তারা পুলিশের গুলি মোকাবেলা করেছে, অনেকে জীবন দিয়েছে। তো তো সেক্ষেত্রে আমরা এই বিষয়গুলো এবং সংঘর্ষে নিহতদের কয়েকজনের ছবি এখানে দেওয়া হয়েছে। তার মধ্যে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের ছাত্র ফারহান ফাইয়াজ, তারপর বরিশালের একজন ছাত্র দীপ্ত দে, তারপরে ইমন, ইয়ামিন, ফাহিম, হাসান মেহেদি, তাহমিদ তামিম এবং জাহেদুজ্জামান তানবিন। তো এরকম অনেক স্টুডেন্ট আসলে আপনার নিহত হয়েছে। তো আমরা এই প্রত্যেক স্টুডেন্ট আসলে কে কিভাবে নিহত হয়েছে এই বিষয়গুলি নিয়ে আমরা আলাপ আলোচনা করব। 18ই জুলাই আমরা আরেকটি বিশেষ ঘটনা দেখি, সেটা হচ্ছে ঢাকার আপনার মধ্যবাড্ডায়, অর্থাৎ হলো প্রগতি সরণিতে অবস্থিত একটি ইউনিভার্সিটি হলো কানাডিয়ান ইউনিভার্সিটি, এবং এই ইউনিভার্সিটিতে পুলিশ এমনভাবে আক্রমণ করেছে, আমি নিজে ছবি তুলেছি, যে লিফটগুলি আপনার লিফটের যে গেট, এই গেটগুলি ঝাঁঝরা হয়ে গেছে পুলিশের গুলিতে। এবং এই ইউনিভার্সিটির মধ্যে 62 জন পুলিশ অবরুদ্ধ ছিল। ছাত্র ইচ্ছা করলে কিন্তু এই 62 জন পুলিশকে আক্রমণ করতে পারতো, অনেককে মেরেও ফেলতে পারতো, কিন্তু র্যাবের হেলিকপ্টার পরবর্তীতে এসে কানাডিয়ান ইউনিভার্সিটির ছাদ থেকে 62 জন পুলিশকে উদ্ধার করে কিন্তু নিয়ে যায়। এটি আমরা দেখি। এবং মোটামুটি 18 এবং 19 জুলাই ঢাকা শহর সারা বাংলাদেশ থেকে মোটামুটি কমপ্লিট শাটডাউন অর্থাৎ অবরুদ্ধ ছিল। এবং আপনার শেষ পর্যন্ত যে নিউজটা আমরা পেয়েছি সেটা হচ্ছে যে 18ই জুলাই সর্বমোট মৃত্যুবরণ করেছে মোট 53 জন, এবং সংবাদপত্রের পাতায় নিহতের সংখ্যা একদমই শেষ মুহূর্তে এখানেও যেটা এসে সেটা হলো 34 জনের মৃত্যুর সংবাদ এখানে এসেছে, যে শেষ পর্যন্ত 34। যদিও আজকের পত্রিকা হেডলাইন করেছে 28 জন, কিন্তু তারা পরবর্তীতে নিউজকে কারেকশন করে 34 জনের কথা তারা এখানে উল্লেখ করেছে। এবং 18 জুলাই একজন সাংবাদিকও কিন্তু নিহত হয়েছে। সময়ের আলো আমরা আরেকটি পত্রিকাতে দেখি, দেখেন এখানে সংঘর্ষের ছবি সহ হেডলাইন করা হয়েছে। এই পত্রিকাতে উল্লেখ করা হয়েছে যে 18 জুলাই সংঘর্ষে প্রাণ গেল 25 জনের, এবং এখানে আপনার একজন সাংবাদিক যে নিহত হয়েছে সেটার কথা উল্লেখ রয়েছে। এবং সংঘর্ষের সময় যে আগুন দেওয়া সেটা বিটিভি, মেট্রো রেলের নিচের অংশ, পুলিশ বক্স বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশ, সাংবাদিক, শিক্ষার্থী সারা দেশে আহত সহস্রাধিক, এবং ছাত্রদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা, এই বিষয়টিও কিন্তু এখানে আসছে। এবং এখানে আপনার মোবাইল ইন্টারনেট বন্ধের চরম ভোগান্তি, মোবাইল ইন্টারনেট বন্ধের নিউজটা কিন্তু এখানে আসছে। এবং সারা আপনার ছাত্ররা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে গায়ে জানাজা পড়েছে সেটার একটি ছবিও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে মোট 6টি কফিন সহ ছাত্রদের গায়েবানা জানাজা পড়েছে, সেটা আমরা উল্লেখ দেখতে পেয়েছি। তারপরের পত্রিকাটি আমার কাছে রয়েছে, সেটা দেখেন বাংলাদেশ প্রতিদিন। এবং বাংলাদেশ প্রতিদিনে এখানে আপনার আসলে প্রধানমন্ত্রীর টিভি ভাষণের পরে এই আন্দোলনটি কিন্তু চরম পর্যায়ে পরিণত হয়, চরম পর্যায়ে রূপ নেয়, আপনার সংঘর্ষের রূপ নেয়। এবং প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ঠিক আপনার আগের রাতে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণে যে কথাটি বলেছেন, যে রায় পর্যন্ত ধৈর্য ধরুন, হতাশ হতে হবে না। তাহলে ছাত্ররা প্রধানমন্ত্রীর কাছে কিন্তু একটি তাৎক্ষণিক অনুপ্রেরণামূলক উৎসাহমূলক একটি বক্তব্য চেয়েছিল, কিন্তু প্রধানমন্ত্রী যখন আদালতের রায়ের জন্য ছাত্রদেরকে অপেক্ষা করতে বলল, এবং প্রধানমন্ত্রীর বক্তব্যে সেরকম কিন্তু অনুপ্রেরণামূলক বক্তব্য ছিল না বলেই ছাত্ররা মনে করে। সেই জন্য কিন্তু 18 জুলাই আপনার ছাত্রদের আন্দোলন এরকম সংঘর্ষ, সংঘাত এবং মৃত্যুতে পরিণত হয়। এবং এই যে আপনার বাংলাদেশ প্রতিদিনের সংবাদে উল্লেখ রয়েছে যে সংঘর্ষে নিহত 22, আহত 6 শতাধিক। রণক্ষেত্র, মহাখালীতে ব্যাংক, দুর্যোগ ভবনে হামলা, অগ্নিসংযোগ, গ্রামীণফোনের কার্যালয় ঘেরাও, মহাখালী ডাটা সেন্টারে আগুন। এবং এখানে মায়ের সাথে শিক্ষার্থী ফারহানের একটি ছবি ছাপা হয়েছে। এবং এখানে আমরা যদি ছবিটি আপনাদেরকে একটু দেখাই, দেখেন শিক্ষার্থী ফারহানের ছবিটা, এখানে তার মায়ের সাথে ছবি। এবং এটি নিয়ে পরবর্তীতে অনেক আলোচনা হয়েছে। একজন মন্ত্রীও মূলত ফারহানের মৃত্যুতে তার সোশ্যাল মিডিয়াতে আপনার শোক প্রকাশ করেছেন।
এবং বাংলাদেশ প্রতিদিনে মোট 2 জন সাংবাদিকের মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়। এখানে উল্লেখ আছে যে সংঘর্ষে 2 সাংবাদিক নিহত, আহত 30, গাড়ি ভাঙচুর। এবং এখানে আরেকটি নিউজ খুব তাৎপর্যময়, সেটি হচ্ছে এরকম: বাংলাদেশে ভারতীয়দের চলাচলের সতর্কতা জারি। অর্থাৎ স্বাধীনতা যুদ্ধের পরে এই সর্বপ্রথম বাংলাদেশে ভারতীয় হাই কমিশন থেকে অর্থাৎ ভারতীয় দূতাবাস থেকে ভারতীয় নাগরিকদের চলাচলের জন্য এই যে সতর্ক বার্তা, দিস ইজ দ্য ফার্স্ট টাইম দেওয়া হয়, এবং এটা তাদের ওয়েবসাইটে প্রকাশিত হয় এবং এটা প্রত্যেকটি নিউজে কিন্তু আসে। অর্থাৎ ভারতীয় নাগরিকদের উপর যে বাংলাদেশিদের যে ঘৃণা, বিদ্বেষ এবং ভারতের সরকারের প্রতি যে বাংলাদেশের যে ঘৃণা এবং ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের যে পরিস্থিতি, সবকিছু উপলব্ধি করে কিন্তু ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস এই ধরনের একটি বার্তা তাদের নাগরিকদের জন্য একটি সতর্ক বার্তা প্রচার করে, যেটা স্বাধীনতা যুদ্ধের পর এই প্রথম এরকম একটি সতর্ক বার্তা ভারতীয় দূতাবাস থেকে কিন্তু এসছে। বাংলাদেশ প্রতিদিনে আরেকটি নিউজ আমাদের দৃষ্টিতে এসছে, সেটি হলো জটিলতা নিরসনে আপিল বিভাগের রায়ের অপেক্ষা কি একান্ত জরুরি। এই কলামটি লিখেছে মূলত ইমদাদুল হক মিলন। যে প্রধানমন্ত্রী বলেছেন যে রায় পর্যন্ত ধৈর্য ধরুন, অর্থাৎ আদালতের রায় পর্যন্ত ধৈর্য ধরতে হবে। সেখানে ইমদাদুল হক মিলন প্রশ্ন করেছেন যে কেন আদালত পর্যন্ত, এই জরুরি বিষয়ে আদালত পর্যন্ত কেন অপেক্ষা করতে হবে, যেখানে বাংলাদেশে একটি সংসদ রয়েছে। তো সংসদ ভবন থেকে অর্থাৎ সরকারের নির্বাহী আদেশের কিন্তু এই ধরনের একটি আপনার রায়ের সময় পরিবর্তন হতে পারে, অর্থাৎ সরকারই কিন্তু একটা পদক্ষেপ নিয়ে এই সমস্যাকে তাৎক্ষণিকভাবে সমাধান দিতে পারে, সেটি এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। এখানে যে নিউজটি আমি এর আগে বলছি, উত্তরা থানা মিরপুরে পুলিশ বক্সে আগুন, বাড্ডায় অবরুদ্ধ পুলিশদের উদ্ধারে হেলিকপ্টার, এরকম একটি বিষয় আলোচনা হয়েছে। এবং ঢাকা ইউনিভার্সিটির ভিসি সাবেক উপাচার্য অধ্যাপক আরফিন সিদ্দিক, উনি বলেছেন যে শিক্ষার্থীদের দাবি যৌক্তিক, আলোচনার সমাধান মিলবে। অর্থাৎ তাহলে শিক্ষার্থীদের দাবি যদি যৌক্তিকই হয়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কেন শিক্ষার্থীদের সাথে আলোচনা করে এবং প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিতে পারলো না? এবং সেখানে সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আরফিন সিদ্দিকেরও একটা ভূমিকা কিন্তু ছিল, এবং উনিও আমরা মনে করি যে উনি সেই পদক্ষেপটি কিন্তু নিতে পারেননি, উনিও ব্যর্থ হয়েছেন। এরপরে আমার কাছে আরেকটি পত্রিকা রয়েছে, সেটা হলো দৈনিক কালবেলা। সেটা হচ্ছে আমরা দেখি, এবং কালবেলায় যেটা আসছে সেটা হচ্ছে 56-র পরিবর্তে 20% কোটার প্রস্তাব আওয়ামী লীগের, এবং আন্দোলনকারীরা সংলাপের প্রস্তাব নাকচ করলেন। দেশ জুড়ে ক্ষোভের আগুন, নিহত 28। এবং এখানে আন্দোলনের ছবি রয়েছে। এখানে খুব গুরুত্বপূর্ণ সংবাদ, যুদ্ধাবস্থা রামপুরা বাড্ডায়। এবং আমি আসলে বাড্ডায় থাকি, আমরা আসলে এখানে দেখেছি যে কিভাবে হেলিকপ্টার টহল দেয়, কিভাবে হেলিকপ্টার থেকে টিয়ার শেল নিক্ষেপ করা হয়, কিভাবে হেলিকপ্টার থেকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। তো টোটালি যেহেতু হেলিকপ্টার টহল ছিল সার্বক্ষণিক রাত 11টা-12টা পর্যন্ত, আপনার বাড্ডার বিভিন্ন এলাকার উপর দিয়ে, রামপুরা, বনশ্রী অথবা আপনার আফতাবনগর উপর দিয়ে যখন নিয়মিত আপনার 3-4টি হেলিকপ্টার টহল দিচ্ছিল, তখন কিন্তু একটা যুদ্ধ অবস্থা বিরাজ করছিল। একই সময় রামপুরা টিভি সেন্টারে আগুন দেওয়া হয়, একই সময় সড়ক ভবনে আগুন দেওয়া হয়, একই সময় টোটাল মেইন সড়কটি কিন্তু অবরুদ্ধ ছিল, সংঘর্ষ ছিল, গুলি চলছিল, ফায়ারিং চলছিল, অ্যাম্বুলেন্সের সাউন্ড ছিল, একটা যুদ্ধ পরিস্থিতি কিন্তু আমরা নিজের চোখে দেখেছি। তারপরে হলো ধানমন্ডি সায়েন্স ল্যাব নীলক্ষেত রণক্ষেত্র, এবং পুলিশ বক্সে আগুনের সংবাদটি আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এটা ছিল কালবেলার নিউজ। তা আমার কাছে আরেকটি পত্রিকা রয়েছে, সেটা হলো দৈনিক কালের কণ্ঠ। আমরা কালের কণ্ঠ নিউজটি দেখছি। এখানে হেডলাইন করা হচ্ছে, শাটডাউনে উত্তাল দেশ, 26 জন নিহত, আহত প্রায় 1,500, অনেকেই গুলিবিদ্ধ। বিটিভি সেতু ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা ভবন, পুলিশ বক্স সহ বহু স্থাপনা ও যানবাহনে আগুন ভাঙচুর। শিক্ষার্থীদের দাবি নীতিগতভাবে মেনে নিয়েছে সরকার, অর্থাৎ সরকার মানে সর্বোচ্চ 43 জন মানুষের মৃত্যুর পর সরকার বুঝতে পেরেছে যে অনেক দেরি হয়ে গেছে, এবং সরকার এই 43 জনের মৃত্যুর পর সরকার বুঝতে পেরেছে যে না, ছাত্রদের দাবি যৌক্তিক। কিন্তু এর আগে সরকার তাদের বক্তব্যে, তাদের অ্যাক্টিভিটিতে কিন্তু সরকার চরমভাবে আপনার
আত্মহংকার প্রকাশ করেছে, তারা আন্দোলনকে দাবিয়ে দেখার জন্য হুঙ্কার দিয়েছে। ছাত্রলীগকে, যুবলীগকে তারা প্রতিহত করার জন্য ওবায়দুল কাদের সাহেব বক্তব্য দিয়েছেন, আইনমন্ত্রী বক্তব্য দিয়েছেন, এবং আপনার তথ্য মন্ত্রী যে প্রতিমন্ত্রী যে উনি বক্তব্য দিয়েছেন। অর্থাৎ সরকারের মন্ত্রীদের এবং আমলাদের এই বিষয়টাকে আসলে নিয়ন্ত্রণ করার চেয়ে তারা এই বিষয়টাকে প্রতিহত করার যে ভূমিকা নিয়েছেন, ওই কারণে কিন্তু আন্দোলনটি এরকম চরম সংঘাতের রূপ নেয় এবং প্রায় 43 জন মানুষ মৃত্যুবরণ করে। এই বিষয়টি কিন্তু এসছে, এবং দুজন সাংবাদিকের মৃত্যুর বিষয়টি এখানে আসছে। আমার কাছে এরপরে আসছে যে যুগান্তর পত্রিকাটি, এবং যুগান্তরে আমরা দেখি সারা দেশে 30 জনের মৃত্যু, আহত সহস্রাধিক, জেলায় জেলায় সংঘর্ষের অনেক হচ্ছে। অর্থাৎ ঢাকা শহরের একটি আন্দোলন প্রত্যেকটি জেলাতে, উপজেলাতে, ইউনিয়ন লেভেল, গ্রামে গ্রামে এই আন্দোলনটি ছড়িয়ে পড়ে, এবং এখানে আমরা সারা দেশের নিউজই কিন্তু দেখতে পাচ্ছি। আমরা আপনাদেরকে এখানকার একটি গুরুত্বপূর্ণ নিউজ দেখাই যে হেলিকপ্টারে, আপনারা দেখছেন যে হেলিকপ্টারে আপনার কানাডিয়ান ইউনিভার্সিটির ছাদ থেকে কিভাবে পুলিশ 62 পুলিশকে উদ্ধার করা, সেই নিউজটা আমরা এখানে দেখি। এবং এখানে মূলত আপনি দেখেন মেট্রো রেলের যে নিচের অংশে, উপরে মেট্রো রেল নিচের অংশে আগুন দিয়েছে মিরপুরে, এবং বিভিন্ন সংঘর্ষের ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি। তারপরে দৈনিক জনকণ্ঠ, এবং এই পত্রিকাটি আসলে আমি নিজে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন মৃত্যুর সংখ্যাটিকে তারা অ্যাভয়েড করার চেষ্টা করেছে। আমি দেখাচ্ছি, দেখেন হেডলাইন করেছে রণক্ষেত্র সারা দেশে, উপরে কিছু ছবি। কিন্তু প্রত্যেকটি পত্রিকা যখন মৃত্যুর সংখ্যাটাকে হাইলাইট করেছে, তখন একমাত্র জনকণ্ঠ পত্রিকা দেখেছে মৃত্যুর সংখ্যাটাকে হাইলাইট করে নাই, এবং সেটাকে কত ছোট করে লেখা আছে যে সাংবাদিক সহ নিহত 17। তাহলে এটা কি পত্রিকা যে আপনার সর্বোচ্চ 34 জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পরও জনকণ্ঠ কিভাবে উল্লেখ করলো যে মাত্র 17 জন মৃত্যুবরণ করে? এটা কি কোনো পত্রিকা হলো? এবং এটা আসলে আওয়ামী লীগের, বাংলাদেশ আওয়ামী লীগের মুখপত্র, সরকারের মুখপত্র হিসেবে পরিচিত, এবং সরকারের মুখপত্র হওয়ার পরেও তারা কিন্তু অথেন্টিক সংবাদটা পরিবেশনে তাদের যে এই যে কৃপণতা, এই যে দৈন্যতা সাংবাদিকতার, জনকণ্ঠ না পড়লে আপনারা বুঝবেন না যে বাংলাদেশের সাংবাদিকতার যে দৈন্যতা, সংবাদপত্রের যে দলবাজি, এটা আপনারা জনকণ্ঠ পত্রিকাটি না পড়লে আপনারা বুঝবেন না। আপনারা দেখেন যে তারা উল্লেখ করেছে রণক্ষেত্রে সারা দেশ, এবং আপনার সাংবাদিক সহ নিহত 17, আহত কয়েকশো। যেখানে পত্রিকাগুলি লিখছে যে 2500, তারা সেখানে আহত পেয়েছে মাত্র কয়েকশো। এবং আমি আসলে যেহেতু সংবাদপত্র নিয়ে কথাবার্তা বলছি, আমার কাছে মনে হয়েছে আমি গত আপনার 1 সপ্তাহ যাবৎ প্রত্যেকটি বাংলা পত্রিকা যখন এই বিশ্লেষণ পড়ার সুযোগ হচ্ছিল, তখন একমাত্র আপনার জঘন্য রকমের সংবাদ পরিবেশন আমি একমাত্র জনকণ্ঠে দেখেছি। এবং আমি আজকে পাবলিকলি এই ভিডিওতে বলছি যে এত মানে জঘন্য সংবাদ পরিবেশন এবং এত ভুল তথ্য এবং এত নিয়ন্ত্রিত সংবাদপত্র কিভাবে হতে পারে বাংলাদেশের মতো একটি দেশে? আপনারা জনকণ্ঠ না দেখলে এটা বুঝবেন না। সেজন্য আমি এই পত্রিকাটি নিয়ে আর কোনো কিছু বললাম না। জাস্ট আপনারা যদি 19 জুলাই সংবাদপত্রটা দৈনিক জনকণ্ঠ একটু পড়ে দেখেন, তাহলে আপনারা এটা বুঝতে পারবেন। আমার কাছে আরেকটি পত্রিকা রয়েছে, সেটা হলো শুক্রবারের সমকাল। সমকাল, এবং এখানে উল্লেখ রয়েছে, দেখেন সারা দেশে ব্যাপক সংঘর্ষ, গুলি, নিহত 31। নিহতদের মধ্যে 11 জনই ছাত্র, ঢাকায় মৃত্যু 25 জনের, আহত হাজার মানুষ। 3 সরকারি প্রতিষ্ঠানে আগুন, ঢাকার সঙ্গে বিচ্ছিন্ন রেল যোগাযোগ, থানা ও পুলিশ বক্সে হামলা। আজও চলবে শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি। অর্থাৎ বৃহস্পতিবার সারা বাংলাদেশে চরম সংঘাতের মধ্য দিয়ে কিন্তু একটা অবরোধের কর্মসূচি পালন করা হয়। শুক্রবারও এই অবরোধের কর্মসূচি চলমান ছিল। পরবর্তীতে শনিবার, রবিবার অবরোধের কর্মসূচি কিন্তু চলমান ছিল। ঠিক আছে। এবং এখানে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, উনি একটি বিশেষ মন্তব্য, সেটা হলো অমানবিক, পাশবিক। উনি এই বিষয়টাকে ব্যাখ্যা করেছেন, দেখেন অমানবিক এবং পাশবিক। ঠিক আছে। দ্যাট মিন যে ঘটনাগুলি ঘটেছে, ওনারা টিভিতে অথবা নিউজ পেপারে যে বিষয়গুলি পড়েছেন, সেটাকে উনি উল্লেখ করেছেন যে অমানবিক এবং পাশবিক। এবং অনেকেই তাদের কলামে উল্লেখ করেছেন যে 1971 সালের 25শে মার্চের কালো রাত ছাড়িয়ে যায় এমন অমানবিক ঘটনা ঘটেছে। অথবা 1971 সালে ঢাকা যে পরিস্থিতি ছিল, 1952, 69, আপনার 90-এর গণ আন্দোলন অথবা 71, প্রত্যেকটি আন্দোলনকে ছাড়িয়ে যায়। সবচেয়ে বেশি ছাত্র একদিনে নিহত হয়েছে 18 জুলাই এবং 19 জুলাই। তো এখানে আমরা আপনার
আরো বিভিন্ন নিউজ এখানে দেখেন। এই সংবাদটি আমি পরে আলোচনা করবো, সেটা হলো ফাইয়াজের জন্য কাঁদছে সবাই। এই যে আমরা বলেছিলাম যে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল মডেল কলেজের শিক্ষার্থী ফাইয়াজ গতকাল ধানমন্ডিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের সংঘর্ষে পুলিশের সংঘর্ষে সে নিহত হয়। 17 বছর বয়সী ফাইয়াজ এর 2025 ব্যাচের শিক্ষার্থীদের সঙ্গে এইচএসসি পরীক্ষা অংশ নেওয়ার কথা ছিল। ধানমন্ডিতে বাবা মার সঙ্গে থাকতো সে। তাদের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার বরপা গ্রামে। গতকাল জানাজা শেষে রাত 9:30 বরপা কবরস্থানে তাকে দাফন সম্পন্ন করা। বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর খালাতো বোনের ছেলে ফাইয়াজ নিহত খবর পেয়ে নিজের সঙ্গে ফাইয়াজের ছবি প্রকাশ করে ফেসবুক পোস্টে গভীর শোক জানিয়েছেন প্রতিমন্ত্রী। এই নিউজটি আমরা পরবর্তীতে আলোচনা করব যে দেখেন, কলেজ পড়ুয়া একটি ছেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন কলেজের একটি ছেলে ফাইয়াজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনের জন্য সে জীবন দিয়েছে। এরকম আমরা অনেক ছাত্রকে দেখি যারা কলেজের ছাত্র এই আন্দোলনে প্রতিবাদ করতে এসে মৃত্যুবরণ করেছে। স্কুলের ছাত্রদেরকে আমরা দেখি মৃত্যুবরণ করেছে। অনেক নিরীহ মানুষ এই কোটা সংস্কার আন্দোলনে প্রতিবাদ করতে এসে নিহত। অনেকে প্রতিবাদ করতে আসেনি, অনেকে কাজ শেষে বাড়ি ফিরে যাচ্ছিল। এরকম একটি সংবাদ আমি আপনাদের সাথে শেয়ার করবো যে যারা মৃত্যুবরণ করেছে। যাই হোক, আমরা এই নিউজটি নিয়ে পরবর্তীতে আরো একটু গভীর আলোচনা। আমার কাছে এরপরে যে পত্রিকাটি রয়েছে দৈনিক ইত্তেফাক এবং দৈনিক ইত্তেফাকে আমরা দেখতে পাচ্ছি এখানে নিউজ আছে যেটা, সেটা হলো অগ্নিগর্ভ দেশ নিহত 25। এখানে এসছে যে রাজধানীতে 18, চট্টগ্রামে 2, নরসিংদীতে 2, সিলেট, সাভার, মাদারীপুরে 1 জন করে নিহত। কোটা বিরোধী আন্দোলনে এই পর্যন্ত নিহত হলেন 31 জন। এটা হচ্ছে আসলে লাস্ট, মানে আপনার সংবাদ যখন একদম শেষ পর্যন্ত তারা যে নিউজটি নিয়েছে। ইত্তেফাক পত্রিকা বহনকারী গাড়িতে আগুন, বিটিভি, বিআরটিএ, সড়ক দুর্যোগ, বেসরকারি ডাটা সেন্টার ভবনে আগুন, মহাখালীতে সোনালী ব্যাংকের এটিএম বুথ লুট, বিভিন্ন জায়গায় পুলিশ বক্স ছাড়াও পুলিশ ও বিজিবির বহু গাড়িতে আগুন। এবং আপনার প্রধানমন্ত্রীর যেই বক্তব্যের পরে আন্দোলনটা এরকম সংঘাতের উপরে, সেটা হলো রায় আসা পর্যন্ত ধৈর্য ধরুন, ন্যায় বিচার পাবেন। এবং প্রধানমন্ত্রীর এই বক্তব্যটা আসলে ছাত্ররা মেনে নিতে পারেনি। প্রধানমন্ত্রীর কাছে তারা আরো ইতিবাচক একটি বক্তব্য চেয়েছিল। এবং আমরা আরেকটি ঘটনা আমরা আপনাদের সাথে আলোচনা করব, সেটা খুবই খুবই মর্মান্তিক। এবং সেটা হলো রংপুরে আবু সাইদের মৃত্যু। রংপুরের আবু সাইদের মৃত্যু এটা সারা পৃথিবীতে একটি আলোড়ন তুলেছে। আপনারা দেখেন যে আবু সাইদ কিভাবে বুক পেতে এই গুলিকে বরণ করে নিল, অথবা আবু সাইদের বুকটাকে কিভাবে পুলিশ আপনার ঝাঁঝরা করে দিল, সেই ছবিটা আমরা দেখি এখানে। তো এবং এখানে নিউজটা এসছে যে চিরনিদ্রায় সাইদ, জানা যায় জনতার ঢল। এবং বেগম রোকেয়া আপনার রংপুরের বেগম রোকেয়া ইউনিভার্সিটির যে গেট, সেটা হলো শহীদ আবু সাইদ গেট, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর। সেখানকার একটি ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এই ঘটনাটিও সারা পৃথিবীতে আলোড়ন তোলে। এবং এই ঘটনার যে রেশ পুলিশ বাংলাদেশ পুলিশের উপর যে কত ভাবে আসবে, এটা আমরা বুঝতে পারছি, কারণ সারা পৃথিবীতে এই নিউজটি ছড়িয়ে পড়ে। সারা পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্ররা অথবা ছাত্র ইউনিয়ন এই বিষয়গুলি নিয়ে প্রতিবাদ জানায়। এবং মানুষ অনেক বেশি ব্যথিত হয়েছে আবু সাইদের মৃত্যুর ঘটনাটি। এবং আবু সাইদের মৃত্যু হচ্ছে এই আন্দোলনের টার্নিং পয়েন্ট। আবু সাইদের এই মৃত্যুটা যখন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে, তারপরে কিন্তু কোটা বিরোধী আন্দোলন এরকম সংঘাতের রূপ নেয়। ছাত্ররা কোনোভাবেই আবু সাইদের মৃত্যুকে মেনে নিতে পারেনি এবং ছাত্ররা চরমভাবে ঝাঁপিয়ে পড়ে। তো আমরা এই নিউজটিও পরবর্তীতে আলোচনা করব। আমরা এরপরে যেটি দেখি যে নয়া দিগন্ত এখানে নিউজ আপনার এখানেও মৃত্যুর সংখ্যাটি হাইলাইট করেছে। এবং নয়া দিগন্তে প্রথমে ঢাকায় লাশের সারি, চিকিৎসা দিতে হিমশিম হাসপাতাল। দুঃখজনক বিষয় হচ্ছে যে দেখেন, 18 জুলাইয়ের পরে 19 জুলাই
19 জুলাই এবং 18 জুলাই 19 জুলাই ঢাকায় অনেক বেসরকারি হসপিটাল তাদের আহ, আহ, চিকিৎসা সেবা 24 ঘন্টা দিয়েছে, কিন্তু অনেক হসপিটাল কিন্তু তাদের হসপিটাল অনেক ক্লিনিক অনেক হসপিটাল তারা হসপিটাল তাৎক্ষণিকভাবে বন্ধ করেও দিয়েছে। তো আমি আপনাদেরকে পরবর্তী যখন নিউজ আমি শেয়ার করব এরকম কিছু হসপিটালের কথা বলবো যে হসপিটালগুলি তাদের সেবা বন্ধ করেছে এবং অনেক হসপিটাল 24 ঘন্টা সেবা দিয়েছে, সেটা আমরা এখানে আলোচনা করব। আহ, আপনার আহ, তারপরে আমরা শেষ যে পত্রিকাটি আলোচনা করবো সেটা হচ্ছে প্রথম আলো। প্রথম আলো নিউজ করেছে যে আপনার দেশ জুড়ে বিক্ষোভ সংঘর্ষগুলি নিহত 27। তো আমরা এবং এখানে আপনার একটি সংঘর্ষের ছবিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, আমরা আজকে এই যে আমার হাতে থাকা 12টি পত্রিকা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এবং দীর্ঘ সময় নিয়ে আসলে এটা কথা বললাম। তো আমরা 19 জুলাই এবং 20 জুলাই 21 জুলাই এই এই কয়েকটা দিন যখন সারা বাংলাদেশ অবরুদ্ধ ছিল, মানুষ অনলাইনে পেপার পত্রিকা পড়তে পারেনি, সারা পৃথিবী থেকে মানুষ বিচ্ছিন্ন ছিল, মানুষ শুধুমাত্র ফোনে কথা বলতে পেরেছে, বাট সেটাও কিন্তু অনেকভাবে বাধাগ্রস্ত ছিল। মানুষ অনেকে টিভিও দেখতে পারেন কারণ ডিসকানেকশনও বিচ্ছিন্ন ছিল। তো তবে বহুভাবে মানুষ অবরুদ্ধ ছিল, মানুষ প্রচন্ড প্রচন্ড ক্ষুব্ধ সরকারের ধরনের অ্যাক্টিভিটিতে, এবং মানুষ আসলে কিভাবে প্রতিবাদ করবে সেটাই মানুষ আসলে অস্থির হয়ে আছে। তো সরকারের এই ধরনের ভুল সিদ্ধান্তের কারণে কিন্তু এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। তো আশা করি আমরা আপনাদের সাথে এই বিষয়ে আরো ব্যাপক বিস্তারিত অনেক বিষয় শেয়ার করবো বিভিন্ন ভিডিওতে। আশা করি আপনার ধৈর্য ধরে এই ভিডিওগুলি চরণে সালাম সালাম হাজার সালাম। মায়ের ভাষায় কথা বলাতে, স্বাধীন আশায় পথ চলাতে, হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ, সেই স্মৃতি নিয়ে গেয়ে যায় গান। তাদের বিজয় মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম।